গঙ্গাপাড়ের পুরনো বাড়ি, শান্তিনিকেতনের স্যাঁতসেঁতে গন্ধ, ভাঙা পলেস্তারা আর ঝুলে থাকা শিকড়ের প্রতিটি কোণায় যেন জড়িয়ে আছে এক অশুভ, গা ছমছমে রহস্যের সুর। আর এই সুরই যেন প্রতি রবিবার বিকেলে বাতাসে ভাসিয়ে আনে এক গভীর তন্ময়তা, এক অদেখা ঠান্ডা টানটান উত্তেজনা। আজও তেমনই এক সন্ধ্যায়, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরের ভেতরে চায়ের উষ্ণতায় আপনাদের সামনে আসছে এক রোমাঞ্চকর গল্প, পুতুল বাড়ির অভিশাপ। গল্পের শুরু প্রত্নতত্ত্ববিদ অর্জুনকে দিয়ে। সে তার পেশায় যতখানি মনোযোগী, তার চেয়েও বেশি অ্যাডভেঞ্চার প্রিয়। কিন্তু তার এই অ্যাডভেঞ্চারের নেশাই তাকে টেনে আনছিল এক ঘোর অমঙ্গলের দিকে। তার সাম্প্রতিক লক্ষ্য ছিল উত্তরবঙ্গের এক নির্জন প্রান্তে অবস্থিত এক পরিত্যক্ত জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে পুতুল বাড়ি নামেই পরিচিত। কথিত আছে বহু বছর আগে সেখানকার জমিদার পরিবারের একমাত্র মেয়ে পুতুল নির্মমভাবে নিখোঁজ হয়ে যায়, আর তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত প্রেতভূমিতে পরিণত হয়। বাড়িটা নিয়ে অনেক ভয়ঙ্কর লোককথা চালু আছে। অর্জুন একদিন তার বন্ধু সাংবাদিক সুমনের কাছে বলছিল। সুমনের চোখে একটা চাপা ভয় দেখেও অর্জুন যেন আরো উৎসাহী হয়ে উঠছিল। লোকে বলে রাতের বেলা পুতুলের অতৃপ্ত হাসির শব্দ শোনা যায়, আর কেউ বাড়ির ভেতরে ঢুকলে নাকি আর ফেরে না। সুমনের মুখটা ভয়ে সাদা হয়ে উঠল। আর তুই সেইখানেই যাচ্ছিস? অর্জুন যেন একটা শীতল হাসি হেসেছিল। এই সব অশুভ গল্প আমার কাছে কেবলই কৌতূহল বাড়ায়। আমি এর পেছনের নৃশংস সত্যটা খুঁজে বের করতে চাই। তারা যাত্রা শুরু করলো। পথ যত দুর্গম হতে লাগলো, অর্জুনের উত্তেজনা যেন এক অন্ধকার নেশায় পরিণত হচ্ছিল। শিলিগুড়ি ছাড়িয়ে আরো গভীরে ঘন জঙ্গলের ভেতর দিয়ে তাদের জিপ এগিয়ে চলল। স্থানীয়দের চোখে ছিল স্পষ্ট আতঙ্ক আর সতর্কতার ছাপ, কিন্তু অর্জুন ও সুমনের চোখে ছিল এক অদম্য, প্রায় উন্মাদ অনুসন্ধিৎসা। বিভীষিকার সূচনা। প্রথম দুদিন কেটে গেল এক অদ্ভুত শান্তিতে, যেন কোনো ভয়ঙ্কর ঝড় আসার আগের নিস্তব্ধতা। বাড়ির চারপাশে পুরনো স্থাপত্যের নিদর্শন খুঁজে অর্জুন কিছু মূল্যবান তথ্য পেল। কিন্তু তৃতীয় দিনেই শুরু হলো আসল বিভীষিকা। সেদিন রাতে, যখন তারা বাড়ির উঠোনে ক্যাম্প করে বিশ্রাম নিচ্ছিল, সুমন ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের নজরবন্দি করে রেখেছে। অর্জুনও টের পাচ্ছিল এক অদ্ভুত অস্বস্তি। গাছের শুকনো পাতার মর্মর শব্দ, দূর থেকে ভেসে আসা প্যাঁচার মৃতবৎ ডাকসব যেন তাদের ঘিরে এক রহস্যময় ফাঁদ তৈরি করছিল। হঠাৎই তারা শুনতে পেল একটা মৃদু পায়ের শব্দ, যা তাদেরই অনুসরণ করছে বলে মনে হলো। শব্দটা আসছিল বাড়ির ভেতরের দিক থেকে, যেন কেউ দোতলার বারান্দায় খুব সাবধানে শিকারের পিছু নিচ্ছে। তারা দুজনেই সতর্ক হয়ে উঠল। অর্জুন তার সাথে থাকা টর্চটা জেলে চারদিকে আলো ফেলল। সুমন তার ক্যামেরা দিয়ে চারপাশে নজর রাখছিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, শুধু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। কে? অর্জুন একটা রূঢ় স্বরে চেঁচিয়ে উঠল। বাড়ি থেকে কোনো উত্তর এলো না, শুধু পায়ের শব্দটা থেমে গেল। একটা হিমশীতল, মৃত্যুর মতো নীরবতা নেমে এলো চারিদিকে, কিন্তু এই নীরবতা ছিল ধ্বংসের পূর্বাভাস। পরদিন সকালে তারা বাড়ির ভেতরের অংশে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিল। সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে তারা আবিষ্কার করল, দোতলার একটা ঘরের দরজা সামান্য খোলা। ঘরটা বহু বছর ধরে বন্ধ ছিল, ধুলোর পুরো আস্তরণ জমেছিল চারপাশে, কিন্তু এখন দরজার উপরকার ধুলোয় নতুন হিংস্র হাতের ছাপ স্পষ্ট। কেউ ভেতরে ঢুকেছিল, সুমন ভয়ে ভয়ে বলল। অর্জুন দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা ছিল এককালের পুতুলের খেলার ঘর। চারপাশে ভাঙা খেলনা, ধুলো মাখা পুতুল, আর একটা ছোট দোলনা। ঘরের মাঝখানে ছিল একটা পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটা খুলতেই অর্জুনের চোখ যেন বিভ্রান্ত হয়ে গেল। ভেতরে ছিল কিছু পুরনো পারিবারিক দলিল, গয়না, আর একটি ছোট, অত্যন্ত অদ্ভুত পুতুল। পুতুলটার চোখ দুটো এমন জীবন্ত ছিল যে অর্জুনের শিরোদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। অভিশাপের উন্মোচন। ঠিক সেই মুহূর্তেই ঘরের জানালা দিয়ে একটা মৃদু বাতাস এলো, আর পুতুলটা যেন নিজে থেকেই ঘৃণার বশে নড়ে উঠল। পুতুলটার হাত থেকে একটা ছোট কাগজের টুকরো নিচে পড়ে গেল। অর্জুন সেটা তুলে দেখল, তাতে এক প্রাচীন পাজল লেখা, যা জমিদার বাড়ির মানচিত্রের এক গোপন স্থানের দিকে ইঙ্গিত করছিল। এই পাজলই যেন এক অন্ধকার রহস্যের ইঙ্গিত দিল। তারা ধাঁধা অনুসরণ করে বাড়ির বেসমেন্টে পৌঁছাল। সেখানে তারা একটা গোপন সুড়ঙ্গ আবিষ্কার করল, যা বাড়ির ঠিক নিচ দিয়ে চলে গেছে। সুড়ঙ্গের শেষ প্রান্তে ছিল একটা লোহার দরজা। অর্জুন সেই দরজাটা খুলতেই তারা দেখল একটা ছোট কক্ষ। কক্ষের মাঝখানে ছিল একটা পাথরের বেদি, আর বেদির ওপর রাখা একটা ছোট, মরচে পড়া লোহার বাক্স। যখনই অর্জুন বাক্সটা খোলার জন্য হাত বাড়াল, ঠিক তখনই সুড়ঙ্গের মুখ থেকে একটা ঘৃণ্য কণ্ঠস্বর ভেসে এলো, থেমে যাও। তারা দুজনেই চমকে উঠল।
অন্ধকার থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী জীর্ণ পোশাক পরা বৃদ্ধ। তার চোখে ছিল এক অশুভ বিকৃত দীপ্তি। তোমরা কি জানো এই বাক্সটা কি? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। এটা শুধু একটা বাক্স নয়, এটা এক মৃত্যু অভিশাপের চাবি। অর্জুন তাকে প্রশ্ন করল, আপনি কে, আর এখানে কি করছেন? বৃদ্ধের মুখটা কুঁচকে গেল। আমি এই জমিদার বাড়ির শেষ বংশধর। পুতুল আমার বোন ছিল। তার চোখে যেন ক্ষুধার্ত উন্মাদনা। তিনি এক মর্মান্তিক সত্য উন্মোচন করলেন। বহু বছর আগে এই বাক্সটার ভেতরে একটা অমূল্য হিরে ছিল, যা আমাদের পরিবারের ঐতিহ্য। আমি সেই হিরে চুরি করতে চেয়েছিলাম। পুতুল আমারই চুরি দেখে ফেলেছিল, আর আমি পুতুলকে এই সুড়ঙ্গের ভেতরে নির্মমভাবে হত্যা করেছিলাম, আর ওর দেহটাকে এখানে লুকিয়ে রেখেছিলাম। এই পুতুল যা তোমরা খুঁজে পেয়েছো, সেটা পুতুলেরই হাতে তৈরি ছিল। ওর আত্মা এই বাড়িতে আটকা পড়ে আছে হিরে আর আমার বিচারের অপেক্ষায়। তার গলায় এক পৈশাচিক হাসি ছিল। বৃদ্ধ আরও জানালেন যে তিনি এত বছর ধরে এর পাহারায় ছিলেন, কারণ তিনি জানতেন পুতুলের আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না হিরেটা ফিরে আসে এবং তার নিজেরই অপরাধ প্রকাশ পায়। অর্জুন বাক্সটা খুলল। ভেতরে হিরেটা ছিল না, কেবল কিছু জীর্ণ কাগজপত্র আর একটা ছোট অলংকৃত ছুরি। বৃদ্ধ উল্লাসে বললেন, হিরেটা নেই, তাহলে আমার অপরাধ প্রমাণ হবে না। ঠিক তখনই যেন বাতাস স্থির হয়ে গেল। পুতুলের খেলার ঘর থেকে একটা তীক্ষ্ণ অব্যক্ত চিৎকার ভেসে এলো, যা কেবল অর্জুন আর সুমনি শুনতে পেল। তাদের চোখের সামনেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। বৃদ্ধের হাত দুটো যেন অদৃশ্য কোনো শিকলে বাঁধা পড়ল, তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। তিনি পালাতে চাইলেন, কিন্তু পারলেন না। অদৃশ্য এক শক্তি তাকে কক্ষের মাঝখানে টেনে আনলো। তার মুখ থেকে এক বীভৎস আর্তনাদ বেরিয়ে এলো, আমি যেতে পারছি না, আমাকে ধরে রেখেছে। পুতুল, তার চোখ দুটি ভয়ে বিস্ফারিত। অর্জুন ও সুমন হতবাক হয়ে দেখল, পুতুলের সেই ছোট পুতুলটি যেন মৃদু মৃদু কাঁপছে, আর তার চোখ থেকে যেন এক অতৃপ্ত লাল আভা ঠিকরে বেরোচ্ছে। বৃদ্ধ যেন অদৃশ্য কোনো শক্তির হাতে বন্দী হয়ে সেই কক্ষের মধ্যে ছটফট করতে লাগলেন। তার আর্তনাদ ক্রমশ ক্ষীণ হতে হতে এক চাপা গোঙানিতে পরিণত হলো। অর্জুন দ্রুত তার স্যাটেলাইট ফোন বের করে পুলিশে খবর দিল। সব ঘটনা খুলে বলল। বাইরে ঝড় বাড়ল। বৃষ্টির উন্মত্ত শব্দ যেন বাড়ির ভেতর থেকে ভেসে আসা আর্তনাদকে চাপা দিতে চাইল। বিচার এবং পরিসমাপ্তি। পুলিশ যখন পৌঁছাল তখন বাড়ির পরিবেশ ছিল নিস্তব্ধ। শুধু একটা চাপা হিমেল হাওয়া বইছিল। তারা দেখল বৃদ্ধ সেই কক্ষের মধ্যে অসাড় হয়ে পড়ে আছেন। তার চোখ দুটি তখনও ভয়ে বিস্ফারিত। অর্জুন ও সুমন ঘটনা ব্যাখ্যা করল। পুলিশের পক্ষে এই অলৌকিক ব্যাখ্যা মেনে নেওয়া কঠিন হলেও তারা বৃদ্ধকে গ্রেপ্তার করে নিয়ে গেল। বৃদ্ধের শরীর অসাড় থাকলেও তার চোখে ছিল এক গভীর আতঙ্ক, যেন পুতুলের শেষ অভিশাপ তখনও তাকে তাড়া করে ফিরছে। পুলিশি তদন্তে জানা গেল, সেই হিরেটা বহু বছর আগেই বৃদ্ধ বিক্রি করে দিয়েছিলেন, এবং সেই অর্থেই তিনি বাকি জীবন কাটিয়েছেন। পুতুলের হত্যার ঘটনাটিও নতুন করে ফাইলবন্দি হলো। পুতুল বাড়ির অভিশাপ যেন চিরতরে মুছে যায়নি, বরং এক ধূসর অনির্দিষ্ট সমাপ্তি নিয়ে সেখানে তার চিহ্ন রেখে গেল, যেখানে বিচারের চাকা ঘুরল এক অতৃপ্ত আত্মার অশরীরী হস্তক্ষেপের মাধ্যমে। এই কাহিনী প্রমাণ করে, কিছু রহস্যের সমাধান মানবীয় শক্তির অতীত, আর কিছু আত্মা তাদের বিচার নিজেরাই আদায় করে নেয়। এই অদ্ভুত ঘটনার পর পুতুল বাড়ির রহস্য কি সত্যিই শেষ হয়েছে, নাকি সেখানে আজও পুতুলের অতৃপ্ত আত্মা সুবিচারের অপেক্ষায় ঘুরে বেড়ায়?